সাথে যে আছে সে এক জিনের সন্তান। আপনার বিবি যখন 7 মাসের গর্ভবতী ছিলেন তিনি যে গাছের নিচে বসেছিলেন ঠিক সেই গাছটায় এক জিন দম্পতি থাকত। তাদের সন্তানের নজর পড়েছিল আপনার বিবির গর্ভে থাকা বাচ্চাটির উপর, এবং এই জিনের বাচ্চাটা এখন আলিয়ার শরীরে থাকে, আস্তে আস্তে মিশে গেছে। এখন আলিয়া যত বড় হবে জিনের বাচ্চাটা ওর সাথে বড় হবে, ওকে তাড়ানো সম্ভব নয়। আসসালামু আলাইকুম, আমি সারিয়াত মানহা। আচ্ছা, আপনারা জিন বিশ্বাস করেন? হয়তো অনেকেই করেন না। আমি বিশ্বাস করতাম মোটামুটিভাবে, কিন্তু যদি আপনার সামনেই কেউ জিন দ্বারা আক্রান্ত হয়ে শেষ হতে থাকে তখন তো আপনি বিশ্বাস করবেন। আমার আম্মু যখন ছোট ছিলেন তখনকার ঘটনা এটি। আমার নানার বাড়ির পাশের বাড়ি এক নানি থাকতেন। তার 3 ছেলে ছিল, বা সেই নানির নাকি খুব শখ ছিল তার একটি কন্যা সন্তান হোক। তিনি যখন 7 মাসের গর্ভবতী তখন তিনি তার বোনের বাড়িতে গিয়েছিলেন কোনো একটা কাজে। তো কাজ শেষ হতে অনেক সময় লেগে যায়, একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো নানির সেই বোন নাকি নানিকে বলেছিল আজকে তাদের বাড়িতে থেকে যেতে, কাল সকালে যেতে, কিন্তু নানি কোনো কথা না শুনে চলে এসেছিলেন। নানি আর নানা পথে যেতে তার পাশে ছিল নাকি একটা বট গাছ। তখন তো যাতায়াতের এত ভালো ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে অনেকে যাতায়াত করত। হঠাৎ গরুর গাড়ি নাকি থেমে গেছিল, গরুগুলোর সামনে যেতে চাচ্ছিল না। নানি আর নানা গাড়ি থেকে নেমে চালককে বলল, কি হয়েছে, গাড়ি থেমে গেল কেন? তখন চালক বললেন, গরুগুলোর সামনে যেতে চাচ্ছে না, অনেক চেষ্টা করছি। হঠাৎ নানির নাকি পেটে ব্যথা শুরু হয়েছিল, আর নানা নাকি ওই বটগাছের নিচে একটু বসেছিলেন। বসার একটু পরে নাকি নানির খুব গরম লাগছিল, এমন মনে হচ্ছিল যে সব গরম নানির আশেপাশে ঘুরছে। নানা নাকি নানিকে বট গাছের নিচে বসাতে রাগ করলেন এবং উঠে আসতে বললেন। কোনো কারণ ছাড়াই গরুগুলো নাকি আবার চলতে শুরু করেছিল। নানিরা বাড়িতে পৌঁছে গেলেন। এভাবে অনেক দিন পার হলে নানি একটি কন্যা সন্তানের জন্ম দেন। নাম রাখা হয় তার আলেয়া। সকলের নয়নের মণি ছিল আলেয়া, কারণ তিনি 3 ভাইয়ের একমাত্র বোন আলেয়া। যত বড় হতে লাগলো আলেয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ বাড়তে লাগলো। হঠাৎ করে নাকি আলেয়াকে খুঁজে পাওয়া যেতে না। সারা বাড়ি সবাই খুঁজত, কিন্তু আলেয়াকে পাওয়া যেত না। তারপর অনেকক্ষণ পর নাকি পাওয়া যেত, তাদের বাগানের উঁচু ডালের উপর বসে আছে আলেয়া। এমন প্রায় হতো। নানা নানি নাকি বেশ চিন্তায় থাকতেন, কেন এমন হচ্ছে। তারা অনেক হুজুর দেখাতেন, সকলে ঝাড়ফুঁক করত, কিন্তু কাজ কিছু হতো না। আলিয়ার বয়স যখন 14 তখন তার পাগলামি আরও বাড়তে লাগলো। সে একা একা বিড়বিড় করত, কেউ কাছে এলে তাকে গালাগাল করত, মারতেও যেত। শেষমেশ নানা নাকি সিদ্ধান্ত নিলেন অনেক হয়েছে, আর না, এবার ভালো কোনো হুজুরের সন্ধানে করতে হবে। তাদের আদরের মেয়ে তাদের চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, তারা কিভাবে সত্তর করবে। আলিয়ার বড় ভাই তখন বিয়ে করেছিল এক হুজুর পরিবারে। সেই পরিবারের সকলে খুব ধার্মিক ছিলেন। আলিয়ার এই অবস্থা দেখে তারা এক ভালো হুজুরের সন্ধান দিলেন। নানা নানি খুবই শীঘ্রই আলিয়াকে তার কাছে নিয়ে গেলেন। হুজুর সবটা শুনে বললেন, আপনারা কাল আসবেন, আমি আমার পালিত জিন দ্বারা আগে দেখি বিষয়টি কি। পরদিন নানা নানি আলিয়াকে নিয়ে হুজুরের কাছে গেলেন। আলিয়া রীতিমতো হুজুরকে গালাগাল করছিল।
নিজে নিজে হাসছিল। নানি আলিয়াকে নিয়ে পাশের রুমে আসলেন। নানা হুজুরের সাথে কথা বললেন যে কিছু জানতে পেরেছিলেন কিনা। হুজুর যা বললেন, নানার মাথায় আকাশ ভেঙে পড়ল। হুজুরের ভাষা মতো আপনার মেয়ের সাথে যে আছে সে এক জিনের সন্তান। আপনার বিবি যখন 7 মাসের গর্ভবতী ছিলেন তিনি যে গাছের নিচে বসেছিলেন ঠিক সেই গাছটায় এক জিন দম্পতি থাকতেন। তাদের সন্তানের নজর পড়েছিল আপনার বিবির গর্ভে থাকা বাচ্চাটির উপর, এবং এই জিনের বাচ্চাটা এখন আলিয়ার শরীরে থাকে। আস্তে আস্তে মিশে গেছে। এখন আলিয়া যত বড় হবে জিনের বাচ্চাটা ওর সাথে বড় হবে। ওকে তাড়ানো সম্ভব নয়। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। হুজুর আরও বললেন, আমি যাই করি না কেন এখন তা সাময়িকভাবে আলিয়ার উপর কাজ করবে, তারপর আবারও আগের মতো আচরণ করবে, কারণ জিনটা ওর শরীরের সাথে মিশে গেছে। নানা নানি এরপর আলিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নানি সব সময় কাঁদতো আর বলতো এই দিন আর বোনের কথা যদি শুনতো তাহলে এতদিনই ঘটতো না বা এত কিছু ঘটতো না। আলিয়া এভাবে বড় হতে লাগলো। একে মারতো, ওকে মারতো, গালাগালি করতো। ঘরে আটকিয়ে রাখলে কিভাবে যেন সে পালিয়ে যেত। নানা এভাবে আলিয়াকে নিয়ে চিন্তা করতে করতে এক সময় মারা গেলেন। আমার মায়ের কাছে এতটুকু শুনেছিলাম। বড় হওয়ার পর যতবার নানা নানি বাড়ি যেতাম দেখতাম আলিয়া খাল পাড়ে একা একা কথা বলছে, সারা বাগানে ঘুরছে। মাঝে মাঝে শুনতাম আলিয়া খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পরদিন নাকি তাকে পাশ বাগানে পাওয়া যেত। আমি সব সময় ভাবতাম তার হয়তো কোনো মানসিক রোগ আছে, তাই হয়তো এমন করছে। কিন্তু না, সেবার নিজের চোখে যা দেখেছি এরপর বিশ্বাস বাধ্য করতে হয়েছে আলিয়া খালার কোনো মানসিক রোগ নেই, সে অন্য কিছু দ্বারা নিয়ন্ত্রিত। একবার আমি আর আমার বোন নানা বাড়ি গিয়েছিলাম। নানা বাড়ি গেলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। তো আমার নানা বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী আছে। আমরা বেড়াতে গেলে সেখানে ঘুরতে যাই। তো আমি আর আপু মিলে সেখানে হাঁটতে গেলে হঠাৎ দূর থেকে দেখলাম আলিয়া খালা নদীর পাশে একটা বাঁশ বাগান আছে, সেখানে চলে যাচ্ছে। আমরা বেশি ভাবলাম না, কারণ সে এভাবেই একা একা হাঁটাহাঁটি করে। তো আমরা অনেকক্ষণ নদীর পাড়ে হাঁটাহাঁটি করে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ কোথায় থেকে জানি আলিয়া খালা আমাদের সামনে এসে আমার আপুর হাত খপ করে ধরে বলল, চল আমার সাথে ওই বাঁশ বাগানে। আমরা ভয় পেয়ে গেলাম। আপু রীতিমতো চিৎকার করছিল। যেহেতু শেষ বিকেল ছিল, নদীর পাড়ে মানুষ ছিল না তেমন। আমি আপুর হাত আলিয়া খালার হাত থেকে ছাড়িয়ে আপুকে নিয়ে দৌড় লাগালাম। আমাদের পিছনে দৌড়ে আসতে লাগলো। এর মধ্যে আমরা আমাদের বাড়ির মসজিদের কাছাকাছি এসে পড়েছিলাম। তখন পিছে ফিরে দেখলাম আলিয়া খালা নেই। পরে বাসায় ফিরে আম্মুকে সব জানালাম। পরে আম্মু বকাবকি করলো কেন আমরা একা নদীর পাড়ে গিয়েছিলাম। আমি আর আপু কখনো ভুলবো না ওই দিনের ঘটনা, কারণ আপুর ভবিষ্যৎ মতো আপুর হাত যখন আলিয়া খালা চেপে ধরেছিল তার হাত নাকি অভ্যাস ও অস্বাভাবিক ঠান্ডা ছিল। খালার মুখ থেকে লালা ঝরছিল। এখন আলিয়া খালার মা মানে সেই নানি ও মারা গেছেন। আজও নানা বাড়ি গেলে দেখি সে একা একা হাসছে, কথা বলছে। এই গল্পটি লিখেছি, গল্পের নাম আলিয়া খালা, লেখক জারিয়াত মানহা। অদ্ভুত ভূতের গল্প। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা ঘরটা আগের মতো পাথর চাপা দিয়ে আসি। শেষ সময় পাথরের ফাঁক দিয়ে আমি বাচ্চাটার মুখ দেখছিলাম। মনে হচ্ছিল এক টুকরো হাসি ঝুলে আছে সেই মুখটি থেকে। এরপর অদৃশ্য হয়ে গেল হাসিটা। মেঘা আমাকে দেখে চিৎকার করে উঠল,
ভাবি, এ কি হয়েছে আপনার? মেঘার চিৎকার করায় স্বাভাবিক। সারা রাত ঘুমায়নি, চোখ টক টকে লাল, মুখটাও মলিন। এই অবস্থাতে রান্নাঘরে ঢুকেছি। কালকে রাতের নতুন চকচকে বউকে সকালে এই অবস্থা দেখলে আমি নিজেই চিৎকার করে উঠতাম। আমি বললাম, ভয় পেয়েছি মেঘা, খুব ভয় পেয়েছি। মেঘা আমাকে হাত ধরে বসালো, জিজ্ঞেস করলো, চা খাবে? আমি মাথা নাড়ালাম। মেঘা চা বানালো, খুব সুন্দর চা। খেতে মনটা প্রশান্তিতে ভরে উঠল। মেঘা এরপর জিজ্ঞেস করলো, বলেন তো কি হয়েছে কালকে? আমি কালকে রাতের ঘটনা বললাম। এক বাচ্চাকে দেখেছি, বাচ্চার চোখ দুটো টকটকে লাল। মেঘার মুখ শুকিয়ে গেল, যেমন ওর ভাইয়ের মুখ শুকিয়েছিল। কাল রাতে আমাকে বলল, ও কিছু না ভাবি, নতুন বাড়ি দেখে দুঃস্বপ্ন দেখেছেন। আমি বুঝলাম মেঘা কিছু লুকোচ্ছে। আমি এক ফোঁটা দুঃখ স্বপ্ন দেখেছি, সব হয়েছে আমার চোখের সামনে। এই সময় ফুফু ঢুকলেন রান্নাঘরে, আমায় দেখে বললেন, বাহ, এত সকাল সকাল ভাঙলো ঘুম। আমি তো ভাবলাম সকাল 10টার আগে উঠবো না। মেঘা ওর ফুপুর দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। আমি বললাম, না ফুপু, সকাল সকালই মনটা ভেঙে গেল। মাথা ধরেছে বলে চা খেতে এলাম। আপনার ঘুম ভালো হয়েছে তো? ফুপু বললেন, না গো, একদমই ভালো হয়নি। কেবল সাজুর কথা মনে হচ্ছিল। কি ভালো ছেলেটা, কি মেধাবী, কিন্তু জীবনে পাওয়ার মতো কিছু পেল না। আমি বললাম, ফুফু, যারা জীবনে পাওয়ার চাইতেও বেশি পেয়ে আফসোস করতে থাকে তারাই জীবনে হতাশ, যাই হয় না কেন কখনো। ফুফু হ্যাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলেন। বুঝতে পারছি না আমি এমন একটা কথা বললাম। আমি তাকে রান্নাঘরে একলা রেখে চলে এলাম বাইরে। ঠিক করলাম ফুপুর কথা এখন থেকে আর না ধরে ছাড়ব না, তার একটু শিক্ষার দরকার আছে। বাইরে আসতে মায়ের সাথে দেখা। মাও একই সকালে উঠেছিল। আমার চিবুক ধরে বললেন, কি ব্যাপার মা, এত শুকনো কেন মুখটা? আমার একবার মনে হলো মাকেও সব বলে দিই মেঘার মতো, কিন্তু মা যদি আমাকে পাগল ভাবেন। হয়তো পারে। নতুন বউ বিয়ের পরের দিনই এমন সব কথা বললেন, মানুষ পাগলও হাওড়াবে না, বলাই ভালো। মা আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কি বলবা? আমি বললাম, না মা, এমন সকাল সকাল ঘুম ভাঙলো। দুপুরে খাওয়ার পর মেঘা আমাকে ওদের বাড়িটা ঘুরে দেখাতে নিয়ে গেল। বাড়িটা বিশাল না হলেও অনেকগুলো রুম বাড়ি। আমরা কেবল পুরো পুরো তলার রুমগুলোতে থাকি, নিচের তলার রুমগুলো সব ফাঁকা। আমরা সবগুলো রুমে ঢুকলাম। সবগুলো রুমের মেঝে খোঁড়া, বড় বড় গর্ত। আমি মেঘাকে জিজ্ঞেস করলাম, এমন করে খুললো? মেঘা বলল, সবগুলো আমার দাদার খোঁড়া। কেন খুঁড়েছিলেন উনি এতগুলো? কে জানে, বলে মেঘা মুচকি হাসলো। আমি বললাম, তুমি তো জানো। মেঘা মুচকি হাসলো আবার। ওর হাসিটা খুব সুন্দর, কথা ভুলিয়ে দেয়। ছেলে হলে ওর হাসি দেখে সব ভুলে যেতাম, মেয়ে বলে ভুললাম না। গতকাল রাতের কথা বারবার খোঁচা দিতে লাগলো আমার মনটাকে। আমি বললাম, মেঘা, আমাদের বাসার আশেপাশে কোনো বাড়িতে শুকনো লিকলিকে 9-10 বছরের ছেলে আছে? মেঘা হাসি থেমে গেছে। সে কেবল বলল, না, নিশ্চয়ই কেউ আছে। শুধু আছে তাই নয়, যে প্রতি রাতে আমাদেরও বাড়িতে ঘুরে বেড়ায়। মেঘা তাকিয়ে রইল, কিছু বলল না। আমি বললাম, কতদিন ধরে তুমি ওই ছেলেটাকে দেখতো বলো তো? মেঘা বলল, এমন কাউকেই আমি দেখিনি ভাবি। আপনিও দেখার নাই, শুধু স্বপ্ন দেখছেন। এই জন্য কি তোমার ভাই আমাকে তাবিজ গিফট করেছে? ভাইয়াটার মাথা বুদ্ধি শুদ্ধি কম, ও কি করে ঠিক নয়। মেঘার সাথে আর কথা জমলো না। সেই পরের উঠে গেলাম। আমি ঘুরে ঘুরে রুমগুলো দেখতেই লাগলাম। একদম কোনার রুমটা দেখে বের হয়েছি উপরে উঠবো, সে সময় মনে হলো পাশের রুমের দরজা ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আমাকে দেখছে। নিঝুম দুপুরবেলা, আশেপাশে কেউ নেই, নীরব নিঃশব্দ চারিদিক। এর মাঝেই এমন এক অনুভূতি, আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। আমি ডাকলাম, কেউ সাড়া দিল না। কিন্তু তখন আমার মনে হচ্ছে কেউ এক দৃষ্টিতে দেখছে আমাকে। আমি আর থাকতে পারলাম না, সোজা দৌড়ে চলে গেলাম দোতলায়। বিকালে সাজু আসলো, ওর আজকে ছুটি।
কিন্তু অফিসে খুবই জরুরি এক কাজ পড়ে গিয়েছিল বলে যেতে হয়েছিল। সাজু আসবার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, লাল পাড়ের কালো রঙের শাড়ি। সাজু কাচুমাচু হয়ে বলল, বেশি ভালো দেখে শাড়ি কিনতে পারিনি, অল্প কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়ে কিনলাম। এটা প্লিজ কিছু মনে করো না। আমার চোখে তখন টলমলে পানি। বললাম, এর চাইতে সুন্দর গিফট আর কখনো পাইনি, সত্যি বলেছিলাম আমার মনের কথা। সাজু হেসে বলল, মিথ্যা বলছো আমি জানি, তবুও ধন্যবাদ। ওর মুখের লাজুক ভাবটা চলে গেছে ততক্ষণে। রাতে খাবার পর আমরা ছাদে গেলাম। ওদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হলো ছাদটা, অনেক বড়। আশেপাশে তেমন বাড়ি না থাকায় আকাশ দুপুরটাই দেখা যায়। সাজু আর আমি চা হাতে দাঁড়িয়েছিলাম। মেঘা আসলো সে সময়। মেঘা সাজুকে বলল, তোদের রোমান্টিক মুড নষ্ট করতে চলে এলাম। সাজু হেসে বলল, কিসব করতে পারলিম না, আমরা এমনিতেই নিচে যাচ্ছিলাম, তুই আসায় ভালো হলো। চায়ের কাপগুলো নিয়ে চলে মেঘা বলল, তোদের জিনিস তোরা টান, আমি এখন আকাশ দেখব। আমি সাজুকে বললাম, চায়ের কাপ আমি নিব, তুমি নিচে চলে যাও। আমি মেঘার সাথে গল্প করে কিছুক্ষণ সাজু নিচে চলে গেল। মেঘা বলল, ভাবি আপনিও চলে যেতেন নিচে, আমার জন্য দাঁড়ানো শুধু শুধু। না ঠিক আছে, তোমার সাথে একটু গল্প করি বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মেঘাও কিছু বলছে না, আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কিছু একটা বলা আগে বললে, তোমার ফুপু তো আমাকে পছন্দ করে না, তাই না? মেঘা হেসে বলল, ফুপু এমনই, মুখের ওপর কথা বলে দেন, কিন্তু তার মনটা খুব ভালো। আপনাকে বিয়েতে যে গয়নাগুলো দেয় হয়েছিল না, সব কিন্তু ফুপু দেওয়া। তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া অনেক গয়নাই আপনাকে দিয়ে দিয়েছেন। এটা জানতাম না। ফুপুর প্রতি নরম হয়ে গেল মনটা। তাকে কথা শুনিয়েছি বলে খারাপও লাগছিল। মেঘা বলল, চলুন যাই এখন, রাত বাড়ছে, শিশির পড়া শুরু হচ্ছে, ঠান্ডা লাগবে। এরপর বসে পাশ ফিরতে হঠাৎ দাঁড়িয়ে গেল সে। আমি তার পাশে দিয়ে উকি দিলাম। গতকালকে রাতে দেখা সে ছেলেটা দাঁড়িয়ে আছে অন্ধকার ছাদে, কেবল তারই আলোয় আমরা মেঘাও দেখছে পেয়েছে, নইলে এমন থমথমে দেখতে। হঠাৎ ছেলেটা দৌড়তে শুরু করলো, ভীষণ জোরে দৌড়ে আসতে লাগলো আমার দিকে। আমরা পাশ ফিরছিলাম সিঁড়ির দরজায় যাওয়ার জন্য। কিছুক্ষণ, ততক্ষণে দেরি হয়ে গেছে, অনেক দেরি। আমার জ্ঞান ফিরতে দেখি সবে আমার দিকে ঝুঁকে আছে, সবার মুখে নিশ্চিন্তা, মেঘের চোখে পানি। মেঘা বলল, আপনি অমন করলেন কেন ভাবি, কি হয়েছে? কিছুই তো করনি, কেবল কাল রাতে সে ছেলেটা যখন দৌড়ে আসছিল তখন ওর আর মেঘার মাঝে দাঁড়িয়ে গিয়েছিলাম। এরপর আর কিছু মনে নেই। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? আমার বলার শক্তি নেই। মেঘাই সব বলল। সবগুলো সবার মুখে কালো হয়ে গেল। ফিসফাস গুজগাজ শুরু হলো। আমার কেন যেন অস্থির লাগছিল। কি বলছে ওরা, কাকে নিয়ে বলছে? মা কি চিন্তা করছিলেন? তারপর বাবা সাজু দুজনকে নিয়ে বাইরে গেলেন। তাদের কিছু কিছু কথা আমার কানে আসতে লাগলো। তুই ওটা পড়তে দিসনি কেন ওকে? পড়তে দিয়েছিসনি কেন? পারেনি? বাকি কথা শুনতে পেলাম না। এর মাঝে মেঘা আমার দিকে ঝুঁকে বলল, আপনি আমাকে বাঁচানোর জন্য ওরকম করে আমার সামনে দাঁড়িয়ে ছিলেন না ভাবি? আমি কিছু বললাম না। মেঘা বলল, আপনাকে চিনতে আমার ভুল হয়েছিল। আপনাকে আমি অহংকারী ভাবতাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি হেসে বললাম, ধুর বোকা, নতুন কেউ পরিবারে আসলে তার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কিছু মনে করিনি। এর মাঝেই মা রুমে ঢুকে বলল, মা তুমি আজ তোমার বাবার বাড়ি চলে যাও, একটা দিন বাবার বাড়িতে থাকো, ওখানে থাকলে তোমার মনটাও একটু শান্ত হবে। আমি বললাম, আমার মন তো শান্তই মা, আমি যা দেখেছি সব সত্যি। মা বলেন, ওসব নিয়ে আমি আর কথা বলবো না, সাধু তোমার নামিয়ে দিয়ে আসবে। তোমার বাবা মার আপত্তি না থাকলে কাল থেকে কিছুদিন সাজুও থাকবে তোমাদের বাড়িতে। না বাবা মায়ের কেন আপত্তি থাকবে? তাহলে তো ভালোই, একটা কাজও করো সাথে, এই তাবিজটা সাথে বেঁধে রাখো। কেন বাঁধছো? কি কি বাঁধছো? এসব প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দিব। আপাতত ভেবে রাখো, এটা আমাদের পরিবারে সত্যি তাবিজটা, কিন্তু ভুলেও কখনো
খুলবে না, ঠিক আছে বলে মা তাবিজটা আমার হাতে বেঁধে দিলেন। আমার বিয়ের রাতে সেই তাবিজটা। আমাকে বাড়ি নামিয়ে দিয়ে আস্তে আস্তে সাজু বলল, ওই তাবিজটা পরে থাকলে আর কোনো সমস্যাই হবে না। আমরা সবাই পড়ি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আমি বললাম, তাবিজ পরার আগে হয়তো সাজু আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, দিয়া আমি সরি, আমার আগেই তোমাকে সব জানানো উচিত ছিল। দাদা যখন মারা যান তার কিছুদিন পর একদিন রাতের বেলাতে আমি প্রথম আমার বারান্দায় ওই ছেলেটাকে দেখেছিলাম। সেই শুরু। এরপর থেকে প্রায় সবাই ওই ছেলেটাকে দেখতে পেয়েছে বেশ কয়েকবার। এরপর আমরা এক হুজুরকে দেখিয়ে তিনি কয়েকটা তাবিজ দেন। ওই তাবিজগুলো পরার পর থেকেই আমাদের আর কোনো সমস্যা হয় নাই। তাহলে তো তাবিজের অনেক গুণ। সাজু হতাশ গলায় বলল, তোমার কাছে ব্যাপারটা হাসির লাগছে বুঝেছি, কিন্তু এটা সত্যি। তাবিজটা পরার পর থেকেই ওই জিনিসটা আর আমাদের কাছে আসে নাই। তাবিজটা থাকলে ফুপাকেও মরতে হতো না। আমি অবাক হয়ে বললাম, কি হলো, ফুপা কি তোমাদের বাড়িতেই মারা যান? হ্যাঁ, দাদা মারা যাওয়ার পর থেকে ফুপা আমাদের বাসাতেই থাকতেন। আমাদের সবার মতো ফুপাও ছেলেটাকে দেখেছিলেন। এক শুক্রবার আমরা সবাই এক দাওয়াতে গেছিলাম। ফুপা ছিলেন বাসায় একা। রাতে বাসার ফিরে সবাই দেখলাম ফুপা মারা গেছে। মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ। ফুপার হার্টের সমস্যা ছিল, হয়তো কিছু দেখে ভয় পেয়েছিলেন। হার্ট অ্যাটাক, কেউ জানলো না কি দেখে ভয় পেয়েছিল, তবে ওই ছেলেটার যে হাত ছিল তা নিশ্চিত। এরপর থেকেই তোমরা তাবিজ পড়া শুরু করলে? আর কোনো সমস্যা হয়নি? সাজু আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। আমার চিরচিনা বাড়ি, মাত্র 3 দিন পরে বাড়ি এলাম, অথচ মনে হচ্ছে কত জনম জনম বাড়ি থেকে দূরে আছি। বাবা মা আমাকেই আমার শ্বশুর বাড়ির ভুতুড়ে ব্যাপার জানালো না, শুধু বললাম বেড়াতে এসেছি, তাদের জামাইও আসবে কালকে, সপ্তাহখানেক থাকবে। আব্বু আম্মু তাতেই খুশি। বিকেলে বিকেলে মিনু এলো। মিনু আমার পড়াতো বান্ধবী। ওর সাথে এটা ওটা গল্পের পর আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া গয়নাগুলো দেখালাম। মিনু অবাক হয়ে বলল, এগুলো তো একদম অ্যান্টিক। বললাম, হ্যাঁ, ফুপুর শাশুড়িকে তার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, 30-25 বছর পুরনো তো হবেই। মিনু বলল, না রে গাধা, এগুলো কম করেও 150 বছর পুরনো, পিওর গোল্ড। সে কি? হ্যাঁ, আমি নতুন একটা শর্ট ফিল্ম বানাচ্ছি বাংলায় গয়না বিপণন নিতে, সেটার জন্য রিসার্চ করতে হচ্ছে। এই রকম নকশার গয়না দেখেছি তখন, সেসব কিন্তু ইংরেজির আমল দেশে জমিদারদের চ্যাপট ছিল। তখন জমিদারদের বউ মেয়েরা এসব নকশার গয়না পরতো। ওরে বাবা, আচ্ছা, হতেই তো পারে ফুপুর শাশুড়ির শ্বশুরবাড়ির লোকজন জমিদার বংশের মানুষ। জেনারেশন টু জেনারেশন এই গয়না পাস হয়েছে তারা। হাইলি আনলাইক। এসব গয়না এখনো টিকলে ওসব ব্যাংকের ভ্যালেন্ট রাখার কথা, বউ মেয়েদের গয়না দেবার কথা না। যাই হোক, তোর ফুপু শাশুড়ির সাথে কথা বলতে হবে এই বিষয়ে। রাতে মিনু চলে গেল। আমার গয়নার ছবি নিয়ে গেছে সে। আরও কিছু তদন্ত তালাশ করবে। ওগুলো দেখে আমি আবার পুরনো দিনের মতো একা নিজের রুমে শুলাম। রাত্রি 11টা পার হতেই সাজুর ফোন এলো। ম্যাডাম ঘুমান নাই? একা শুতে কেমন খারাপ লাগছে। ওরে বাবা, টুরুলা আপ। হ্যাঁ, তোমার জন্য না, তোমার বাড়ির জন্য। আমরা ফিস করে কথা বলা শুরু করলাম, বিয়ের আগে যেমন বলতাম। একসময় ভুলেও গেলাম আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগের প্রেমিক প্রেমিকার মতো। গল্প শুরু করলাম আমরা। গল্প থামলো শেষ রাতে। আমি একটু পানি খেতে উঠলাম। পানি ডাইনিং রুমের টেবিলের উপর। সেখানে একটা ডিম লাইট জ্বলছে, ওটার আবছা নীলচে আলোয় দেখে যাচ্ছিলাম চারপাশে। আমি পানি খেয়ে ফিরে আসি, ঘরের কোনায় আমার চোখ গেল। কে যেন দাঁড়ানো ওখানে। ওই দিকটা অন্ধকার, তাই ভালো মতো দেখা যায় না একদম। আমি একটু এগিয়ে গেলাম দেখার জন্য। দেখলাম একটা 10 বছরের ছেলে,
অসম্ভব শুকনো চোখ গুড় দুটো টকটকে লাল। আমার শ্বশুর বাড়িতে দেখা সেই ছেলেটা, ও তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাবা মা দৌড়ে এলেন। মা বলল, কি হয়েছে? আমি কিছু বলতে পারছিলাম না। প্রচণ্ড ভয় আমার হাত পা জমে আসছিল। বাবা মা আমার অবস্থা দেখে ভয় পেলেন। বাবা বললেন, মনে হয় খারাপ স্বপ্ন দেখেছে, ওকে নিয়ে একটু দোতলায় যাও। আমার ইচ্ছে করছিল না, বলি যেন বাবাকে একা শুতে দিব না। বাবার বিপদ হতে পারে, অথবা আমার সাথে থাকলে মায়েরও বিপদ হতে পারে। ওনাদের জানিয়েই দিই, একটা ভয়ঙ্কর কিছু আমার পিছু পিছু এই বাড়ি চলে এসেছে। আমার তাবিজ দিয়েও কোনো লাভ হলো না। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। স্বার্থপর হয়ে গেলাম। মাকে আমার সাথে শুতে নিয়ে আসলাম। একা একটা রুমে থাকতে হবে, এই কথাটা আমি ভাবতেও পারছিলাম না। মা আমার সাথে শুয়ে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলেন, কিন্তু আমার মুড ছিল না। শেষে মা ঘুমিয়ে গেলেন। মায়ের নাক ডাকা শুরু হতেই আমি ছেলেটাকে দেখলাম আমার বিছানার সামনে দাঁড়িয়ে, একদম আমার মুখোমুখি। আমি আর থাকতে পারলাম না, চিৎকার করে উঠলাম, কে তুই? কেন এমন করছিস আমার সাথে? ছেলেটা উত্তর দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার দিকে তাকানো রক্ত লাল মুখ দুটো আমায় দেখছে। তার দৃষ্টিটা কেমন যেন করুণ। আমি চকলাম। এমন করুণ দৃষ্টি আমি আর কারোর দেখিনি। রক্তলাল চোখ দুটোতে কি যেন ছাপা দুঃখ লুকিয়ে আছে। আগে খেয়াল করিনি। আমি ছেলেটাকে দেখতে লাগলাম, ছেলেটা যেমন আমাকে দেখতে লাগলো। ফজরের আজান দিল। মা ঘুম ভেঙে চিৎকার করে উঠল, ওটা কি? আমি বললাম, কোনটা? মা বলেন, মনে হয় ওখানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম। আমাকে দেখেই ছেলেটা উধাও হয়ে গেল। আমি হাই তুলে বললাম, স্বপ্ন দেখছো? স্বপ্ন মানুষ কত উল্টাপাল্টা জিনিসই তো দেখে। আমি সাজুদের বাড়িতে বসে আছি। আমার সাথে আছে সাজুর পুরো পরিবার, আর আমার বাবা মা, আর আছে মিনু আছে। মিনু বলল, গল্পটা ছোট করি। এ বাড়িতে যত ঘটনা ঘটেছে সবগুলো রহস্য আমি ঘটন করছি। এর জন্য যদিও আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, সেসবের ডিটেলস বর্ণনার আমি যাচ্ছি না, তাহলে অনেক কথা বাড়ানো লাগবে। আমি শুধু মেন ঘটনা বলি। এ ঘটনা শুনে বুঝবা আমার ডিসিশন স্কুল কত হাই। এরপর থেকে সবার আমাকে মহিলা শার্লক হোমস ডাকা শুরু করবা। সাজু চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বলল, মহিলা। মিনু বলল, দেখেন সাজু ভাই, আমি খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে এমন ফাজলামি ভালো লাগে না। যাই হোক, মেন ঘটনা বলি। অনেক দিন আগে আমাদের এই বাংলায় অদ্ভুত এক প্রথার প্রচলন ছিল। এই প্রথার কথা হয়তো অনেকেই শুনেছেন। যেখানে ধনী জমিদারেরা তাদের সকল ধন সম্পদ একটা গোপন ঘরে রেখে দিত। সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়ার ব্যবস্থা তারা করত কি, খুব গরিব ঘরের একটা ছোট বাচ্চাকে বাবা মার কাছ থেকে কিনে নিয়ে আসতো। এরপর তাকে অনেক ভালো খাবার দাবার খাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ওই গোপন ঘরে রেখে দিত। বাচ্চাটা সুন্দর পোশাক পরে মজার খাবার খেয়ে খুশি মনে শান্তির এক ঘুম দিত। সেই ঘুমটাই হতো তার কাল। তাকে ঘুমন্ত অবস্থায় ওই ঘরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হতো। বাচ্চাটা ঘুম থেকে জেগে উঠে দেখত সে একা, আর কেউ নেই। ঘরে এসে কান্নাকাটি শুরু করত, কেঁদে কেঁদে মা বাবাকে ডাকতো। ঘরের দরজা ধাক্কাতে কিন্তু তার কান্না শোনার জন্য কেউ থাকতো না। তখন তার ধীরে ধীরে তৃষ্ণায় ক্ষুধায় বাচ্চাটা একদিন মারা যেত। শয়তান জমিদারগুলো ভাবতো এ বাচ্চার আত্মায় তাদের ধন সম্পদ আগলে রাখবে। বাচ্চাটাকে বলা হতো জক। আমাদের বাংলায় একটা বাগধারা আছে না, জকের ধন বলে। বাগধারাটা অর্থাৎ কৃপণের ধন সম্পদ। বাগধারাটা
এই জকের ঘটনাগুলো থেকেই, কারণ কৃপণ জকের মতোই তার সম্পদ আগলে রাখে। আমাদের এই বাড়ির নিচেও এক অঞ্চলের জমিদার সেরকম লুকোনো ধনসম্পদ একটা ঘরে ছিল। সাজু ভাইয়ের দাদা কোনোভাবে তার খোঁজ পেয়েছিলেন। এরপরেই তিনি অস্থির হয়েছিলেন দিয়ে এই জমিদারটা কিনে এর উপর বাড়ি তৈরি করেন দোতলায়। সবাইকে রেখে নিশ্চলতায় তিনি গুপ্তধন খোঁজার কাজ শুরু করেন। কিন্তু কথাটা তিনি কাউকে জানালেন না, কারণ সবাই তাকে পাগল ভাবতে পারে। সবাইকে বলা হলো বাড়ির মেঝে মেরামত করে মোজাইক করা হবে। ব্যাপারটাকে কেউ তাই কেমন গুরুত্ব দিল না। একমাত্র তার আদরের নাতনি মেঘাকে এর ব্যাপারটা তিনি জানালেন। মেঘা তখন ছোট, ব্যাপারটা যেভাবে বুঝতে পারেনি। বড় হয়ে সে ভাবে গুপ্তধন খোঁজার কথাটা দাদার মশকরা ছিল, তাই কাউকে সে ব্যাপারটা বলেনি। আমার যখন দিয়ার গয়নার সেটগুলো দেখে সন্দেহ হচ্ছিল, আমি আমাদের সবার সাথে কথা বলি। মেঘা তখন ব্যাপারটা আমাকে জানায়। আমিও 2 2 4 মিলিয়ে ফেলি। এখন কথা হলো, দাদা কি সেই গুপ্তধনের খোঁজ পেয়েছিলেন? সেটা আমরা জানি না। খুব সম্ভবত তিনি খোঁজ পাননি, কারণ তার মৃত্যুর সময় জকের দেখা পাওয়া গেল না। জকের আগমন ঘটল আরও অনেক পরে। আমার শ্বশুর আব্বা বলেছেন, তাহলে কি অন্য কেউ গুপ্তধনের সন্ধান পেয়েছিল? মিনু মুচকি হাসলো। এরপর ফুপুর দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেন, বলেন তো আপনার হাজবেন্ড গুপ্তধনের খোঁজ কীভাবে পেলে? এই জিনিসটা আমার এখনো ঠিক বুঝতে পারিনি। ফুপু বিস্ফারিত চোখে তাকালেন। সবগুলো মুখ একসাথে ফেরালো তার দিকে। ফুপু কোনো রকম ঢোক গিলে বলল, আমি জানি না। মিনু হাসি মুখে বলল, আপনি সবই জানেন। আমার থিওরি হলো, আপনার বর দাদার এভাবে বাড়ির ফ্লোর খোঁড়া দেখে কিছু একটা আন্দাজ করেছিলেন। তিনি স্থানীয় মানুষ, ওই এলাকা নিয়ে স্থানীয় মিথ তো তিনি শুনেই থাকবেন। আমার মতো 2 2 4 মিলাতে তারও অনেক সময় হলো না। দাদা মারা যাওয়ার পর এ বাড়িতে থেকে তিনি গুপ্তধনের সন্দেহ শুরু করেন। স্থানীয় মিথগুলো এক্ষেত্রে তাকে সাহায্য করেন। এক সময় তিনি সফল হন, গুপ্তধনের খোঁজ পেলেন। সেই গুপ্তধনের কিছু অংশ তুলে নিয়ে নিজের কাছে নিয়ে যান। সে সময় জকের আগমন ঘটল। জক তার আগলে রাখা ধনসম্পদগুলো ফিরে পাবার জন্য আপনাদের দেখে চিনতে লাগলো। এখন একটা কথা বলি। একটা বাচ্চাকে ধনসম্পদের সাথে আটকে রাখা হয়েছিল বলে তার আত্মা সবসময় ধনসম্পদগুলো হেফাজত করবে, এমন কথা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এখানে প্রাচীন কোনো কালো জাদুর ব্যাপার ছিল। বাচ্চাটাকে আটকে রাখার আগে এই কালো জাদু মোতাবেক রিচুয়াল করা হয়েছিল। এতে করেই বাচ্চাটা চিরদিন আটকে যায় এই ধন সম্পদের সাথে। আমাদের আধুনিক সমাজে এসব কথা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বিপ্লব এই পৃথিবীর কতটুকুই বা জানি আমরা, তাই না? যাই হোক, বাচ্চাটা বেশি আসতেন ফুপার কাছে। শেষমেশ এক রাতে বাড়িতে একা থাকায় সময় তিনি ভয়ে মারা গেলেন, যেহেতু তার হার্টের সমস্যা ছিল। এক্ষেত্রে আমরা জক বাচ্চাটাকে যেমন দোষও দিতে পারি না। উনি মারা যাওয়ার পরই আপনার তাবিজ পড়া শুরু করলেন। জকের আগমন বন্ধ হয়ে গেল। আসলে ব্যাপারটা তেমন নয়। এখানে তাবিজের কোনো কেরামতি নাই। ফুপা মারা যাওয়ার পরপরই তারা নিয়ে আসে গুপ্তধনগুলো, আগের জায়গায় রেখে আসেন। তাই জকের আগমনের প্রয়োজন ফিরে যায়। এখন কথা হলো, জক আবার কেন দেখা দিচ্ছে? এর উত্তর হলো, ফুপু আবার জকের ধন বের করে এনেছেন এবং সেটা উপহার দিয়েছেন দিয়াকে। ফুপু চিৎকার করে উঠল, মিথ্যা কথা, এগুলো আমার শ্বশুরবাড়ির গহনা। মিনু বলল, আপনি কি ভেবেছেন সব খোঁজ খবর না নিয়ে আমি এমনি আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছি? আপনার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পর একটা সোনার চেন বাদে আপনি কিছু পরেননি, কিন্তু সবার সাথে
গপ মেরে বেড়াতেন। আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে এত এত জিনিস দেওয়া হয়েছে, তাই দিয়াকে যখন আপনি গহনাগুলো উপহার দেন কেউ সন্দেহ করেনি। শ্বশুর আব্বা বললেন, কিন্তু এমন কাজ কেন করবে? মিনু বলছি, আপনি কি জানেন ফুপু তার মেয়ে আসমার সাথে সাজু ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন? বাবা বললেন হ্যাঁ জানি, ও বলছিল ওই কথা। মিনু বলল, সেটাই, তার মেয়েটি সাজু ভাইয়ের সাথে আসমার বিয়ে দেওয়ার ইচ্ছেটা কেবল নিষ্পাপ হয়েছিল। এই পুরো বাড়ির দখল নিতে চাচ্ছিলেন মেয়েকে দিয়ে। যাই হোক, তার পরিকল্পনা সফল হলো না। সাজু ভাই দিয়াকে বিয়ে করে ফেললেন, আর তার সব রাগ দিয়ে পড়ল দিয়ার উপর। তিনি দিয়াকে শান্তি দেওয়ার ব্যবস্থা করলেন। যকের ধনের অভিশাপের কথা তার জানা ছিল। যেই যকের ধন নিয়ে এসে দিয়াকে উপহার দিলেন, তার হিসাব ঠিকই ছিল। তিনি বলতে পেরেছিলেন দিয়া হয় ফুপার মতো মারা যাবে, নয়তো পাগল হয়ে যাবে, আর এর পিছনে যে তার হাত আছে কেউ ধরতেও পারবে না। সবার ফুপুর দিকে তাকালো। তিনি নীরব কাঁদছেন। বাবা হতভম্ব হয়ে বলছেন, তার নিজের বোন যে এমন একটা কাজ করবে তিনি ভাবতেও পারেনি। তিনি কেবল শাস্ত স্বরে বললেন, তোমার জন্য এতদিন করলাম আর তুমি তার এই প্রতিদান দিলে? যাও, চলে যাও আমার সামনে থেকে। আজ থেকে তোমার মুখ আর দেখতে চাই না। ফুপু চিৎকার করে কাঁদতে লাগলেন। মিনু তাকে থামিয়ে বলল, কার কি শাস্তি হবে সেটা পরে দেখা যাবে। আগে আমরা আসল কাজটা করি, যকের সম্পদ যকের কাছে ফিরিয়ে দেই। আমরা নিচতলায় নামলাম। ফুপু আমাদের নিয়ে চললেন নিচতলায় কোনার রুমে। যেখানে মাটি খোঁড়া সেখানে একটু মাটি কোদাল দিয়ে সরালেন। তিনি একটা আংটা বেরোলো। সেই আংটা ধরে টান দিয়ে একটা ছোট পাথরের গর্ত মতো খুলে গেল। মেঝেতে গর্তের মুখ থেকে একটা সিঁড়ি চলে গেছে নিচে। সিঁড়িটা খুব সরু। আমরা সিঁড়ি বের এক এক করে নিচে নামলাম। প্রথমে নেমেছিল সাজু। সে নিচে নেমে তার মোবাইলের ফ্ল্যাশ অন করলো। সেই ফ্ল্যাশের আলোয় আমাদের চোখ ঝলসে গেল। চারপাশে কেবল রাশি রাশি সোনার গয়না আর সোনার মুদ্রা। আমরা চারপাশে দেখতে গেলাম। ফ্ল্যাশ মেরে ছোট একটা ঘর। এই ঘরের জমিদার তার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। ঘরের মাঝে এক খালি জায়গা, সেখানে একটা ছোট বাচ্চার কঙ্কাল। আমরা কঙ্কালটা ভালো মতো দেখে যাব, তার আগে পাশ থেকে কিছু একটা নড়ে উঠল। আমরা সেদিকে আলো ফেললাম। দেখলাম সেই বাচ্চাটাকে, যাকে আমি সেই 3 রাত ধরে দেখেছি। অন্য সময় হলে সবাই ভয়ে পালিয়ে যেত। এখন থেকে চিন্তা আজ সবার মুখে করুণ হচ্ছে বাচ্চাটার জন্য। বাচ্চাটার মুখটা মায়া ভরা, চোখটা করুণ, যেন কত বছর কত দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে বাচ্চাটা। আমার খুব ইচ্ছে করছিল বাচ্চাটাকে জড়িয়ে ধরে তাকে বলি, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। পৃথিবী এসব অনেক বদলে গেছে। এখানে এখন আর কেউ বাচ্চাদের কষ্ট দেয় না। সামান্য কটা টাকার জন্য বাচ্চাদের খুন করলো। কিন্তু আমি পারিনি, কারণ আমি জানি পৃথিবীর কিছুই বদলায়নি। এখনো সব আগের মতোই আছে। এসব আর বদলাবে না কখনো। আমরা ঘরটা আগের মতো পাথর চাপা দিয়ে আসি। শেষ সময় পাথরের ফাঁক দিয়ে আমি বাচ্চাটার মুখ দেখছিলাম। মনে হচ্ছিল এক টুকরো হাসি ঝুলে আছে সেই মুখটি থেকে। এরপর অদৃশ্য হয়ে গেল হাসিটা। আমি আর তাকে দেখিনি কোনোদিন। আজকের গল্প এখানে শেষ করছি। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের গল্প এখানে শেষ করছি। টাটা, বাই বাই।